This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে বিকেলের বিতর্কে আমি রাজা চট্টোপাধ্যায়। আজকের বিতর্ক মহাবিতর্কও বলা চলে, তার কারণ মহাকুম্ভে মহাবিতর্ক। কি নিয়ে বিতর্ক? বাংলার 5 জন ইতিমধ্যেই মারা গিয়েছেন মহাকুম্ভে যে দুর্ঘটনা ঘটেছিল, পদপিষ্ট হওয়ার ঘটনা। সেখানে তো একটা বিতর্ক ছিল এই আয়োজন নিয়ে, সেই বিতর্ক তো চলছিলই। বিতর্কের পিছে নতুন বিতর্ক যে যারা মারা গিয়েছেন, যাদের মৃতদেহ পাঠানো হচ্ছে বা হয়েছে, কারো কারো এসেছে, কারো কারো পথে আছে, তাদের দেহ ময়না তদন্ত করা হয়নি। এটা সেই সব পরিবারের অভিযোগ, শোকার্ত পরিবারের অভিযোগ। এবং ডেথ সার্টিফিকেট যাকে বলে, মানে একটা পারফেক্ট ডেথ সার্টিফিকেট, কজ অফ ডেথ, মৃত্যুর কারণ লেখা থাকবে, কটার সময় হয়েছে, একটা আনুমানিক সময় লেখা থাকবে, কি কি কারণ হতে পারে, এগুলো কিছু দেওয়া হয়নি। দেওয়া হয়েছে একটা চিরকুট। এটা হলে সেই পরিবারগুলোর কি কি সমস্যা হতে পারে এবং কেন এটা করা হলো? গাফিলতি নাকি যোগী প্রশাসন কিছু লুকোতে চাইছে? এটাই এখন বিতর্কের মূল ইস্যু। আমরা তার নাম দিয়েছি মরার ওপর কি খাড়ার ঘা। আমাদের সঙ্গে আজকে যারা আলোচনার জন্য অতিথিরা এসছেন, বাঁদিক থেকে আলাপ করাই সৌরভ প্রিয় দত্ত, তৃণমূলের পক্ষে বলবেন, রাজনৈতিক বিশ্লেষক। কৌস্তব চট্টোপাধ্যায় মাঝখানে রয়েছেন, সিপিআইএম নেতা এবং মুখপাত্র। একেবারে ওপাশে রয়েছেন প্রীতম দত্ত, বিজেপি নেতা এবং বিজেপির মুখপাত্র। আমরা প্রথমেই শুনবো বিতর্কটা আরো বড় হয়েছে কেন জানেন? বিরোধীরা বিতর্কের কিছু কথা রসদ যোগাবে, তো স্বাভাবিক, কিন্তু উত্তরপ্রদেশ সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্ট, মানে পর্যটন দফতরের যিনি প্রচারক, একটা অনেক সময় থার্ড পার্টিকে দায়িত্ব দেওয়া থাকে প্রচারের, সেই ভদ্রমহিলা তিনি পরিষ্কার বলছেন যে এখানে কিছু তথ্য ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যার ফলে এই বিতর্ক আরো বড় জায়গায় পৌঁছে গিয়েছে। শুনুন তিনি কি বলছেন। आप ये समझो कि वो ट्रॉमा मेरी आंखों में ही बस गया है। कम से कम वहाँ पे 30-40 लोग तो मरे ही थे, कम से कम। मैं क्यों कर रही हूँ ये? मेरे को भी नहीं करना यार, मुझे नहीं आना कैमरा पे। पर अगर मेरे ऊपर कोई अटैक होता है, मैंने वो काम किया जो सबको करना चाहिए था। और अभी भी मैं सिर्फ इसलिए कैमरा पे आई हूँ कि उन बच्चों को जो खो गए हैं या जो लोग मर गए, उन्हें कुछ मुआवजा मिल जाए, उनका घर चल जाए, क्योंकि उनके माँ बाप तो रहे ही नहीं ना, मेरे हाथों में ही नहीं रहे। मैं जिसमें क्या झूठ बोलूँ जब मेरे हाथ में ही लाश है। मैंने कभी उठावनी नहीं देखी थी, मैं लाशें उठा के आ रही हूँ। तो मतलब मैं अपना ट्रॉमा कहाँ निकालूँ? बस अपनी सिचुएशन से, गलतियों से भागो मत। आप सब पे हमसे ज़्यादा पावर है। आप फ़ोन करोगे पीएम सर को तो वो ये थोड़ी कहेंगे कि मरने दो। मुझे नहीं लगता कि योगी जी का भी ये नेचर है कि वो कहेंगे मरने दो, पर आप उन्हें बताओ तो सही। फेलियर सबसे होता है यार, फेलियर से आप छोटे नहीं हो जाते। आप एक बकरा ढूंढ रहे हो कि वो लड़की झूठ बोल रही है, या ये बकरा ढूंढने की जगह अपना फेलियर एक्सेप्ट करो, लोगों को बचाओ, उनको उनके पैसे दो। দেখুন, বলা হচ্ছে বটে যোগী প্রশাসন, কিন্তু মুখ্যমন্ত্রী যোগী নিজেই হয়তো সবটা জানেন না। সেইটা এই ভদ্রমহিলার কথাতেই স্পষ্ট। তিনি বলতে চাইছেন, তিনি যোগীকে কনফিডেন্সে নিয়েই বলছেন। তিনি বলছেন যে কাউকে বালিকা বাখড়া বানানোর কোনো চেষ্টা করার প্রয়োজন নেই, যদি কোনো ভুল হয়ে থাকে সেটা স্বীকার করুন। অর্থাৎ পরের স্তরের যে প্রশাসন রয়েছে, লোকাল প্রশাসন, সেই দিকেই তার আঙুল। এবার পরিবার যাদের দেহ ফিরেছে তারা কি বলছেন শুনুন, তারপর আমার ফিরবো বিতর্কে। আমরা যখন রিজেন্ট পার্ক থানায় যোগাযোগ করি, ওনারা দুটো ফোন নাম্বার দিয়েছিলেন ইউপি পুলিশের। তো আমি আজকে সকাল থেকে কালকে রাতেও কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তো একটা নম্বর তো যোগাযোগ করাই যায়নি, সবসময় ব্যস্ত বা সুইচ অফ বলেছে বেশিরভাগ টাইম। একটা নাম্বারে আমি আজকে সকালে 9টা 9:30 নাগাদ মানে কল ধরেন উনি। তো কল ধরার পরে আমি জিজ্ঞাসা করলাম যে আমার কাকার নাম বলে সমস্ত কিছু বললেন, আমরা এখান থেকে কিছু বলতে পারবো না, আমরা এই ব্যাপারে কিছু জানি না। ব্যবস্থাপনা গন্ডগোল যদি না থাকে তাহলে এরকম এত বড় একটা দুর্ঘটনা কি ঘটতো? যদি ব্যবস্থাপনা ভালোভাবে থাকতো তাহলে তো নিশ্চয়ই একটা তো কিছু পেতাম। 30-35টা দেখার পর আমার দিদাকে চিনতে পারি। আমি 31-32 ওনারা একটা কাগজ দিয়েছেন, এবারে বলেছে এখানে দেখালে ওটাই করবেন। না, ওখানে এসব কিছু করে।
শুনলেন পরিবার কি বলছে। প্রীতমের কাছে প্রথমে আসবো। প্রীতম, আমরা গতবার অযোধ্যা কভার করে এসেছিলাম, আমি গেছিলাম, শুভজিৎ গেছিল, আমাদের 2 চিত্র সাংবাদিক বন্ধু গেছিল, ফাটাফাটি আয়োজন ছিল। এবং কোথাও মানে অযোধ্যার ভিড় আর এই ভিড় আমি তুলনা করছি না, কিন্তু দেখো অযোধ্যা জায়গাটা তো ছোট, সেখানে যদি অত লক্ষ মানুষের সুষ্ঠু আয়োজন করা সম্ভব হয়, এখানে তাহলে হলো না কেন? এত মিসম্যানেজমেন্টটাই বা কেন? যা হয়ে গেছে হয়ে গেছে। এখন তারা তথ্য পাচ্ছেন না কেন? ডেথ সার্টিফিকেট দেওয়া হবে না কেন? ময়না তদন্ত হবে না কেন? প্রথম কথা হচ্ছে রাজা, আজকে মহাকুম্ভ চলছে 144 বছরের পর। প্রথম কথা হচ্ছে যে মিসঅ্যাপটা হয়েছে, যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তার জন্য মানে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যেহেতু আমাদের সরকার চলছে, সরকারের পক্ষ থেকে যোগীজি নিজে আমরা সমবেদনা প্রকাশ করেছি, এই ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু কথাটা হচ্ছে পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 10 কোটি, সেই 10 কোটি লোক কুম্ভে ছিল। পৃথিবীর এমন কোনো ম্যানেজমেন্ট নেই যেটা সামলাতে পারে। কিন্তু আমি আর কথা শেষ করতে দাও, এরকম অনেক ভিডিও ভাইরাল হয়েছে এবং আমাদের কাছেও সেই ভিডিওগুলো আছে। সেখানকার এসপি পদমর্যাদার একজন লোক বারবার অ্যানাউন্স করছিল যে আপনারা কেউ শুয়ে থাকবেন না। সেরকম অনেক ছবি আছে, যারা গিয়ে ওখানে ওই সঙ্গম নোজে ঘুমিয়ে পড়েছিল, শুয়ে পড়েছিল 12টা থেকে। আমি তোমাকে দেখাতে পারি, টাইমিং দিয়ে বলছি, 12টা থেকে বারবার অ্যানাউন্স করছিল। আমরা তো অন্যান্য প্রশাসনের মতো নয় যে লাঠিচার্জ করে দেবো, যেরকম 2013-তে অখিলেশ যাদবের সরকারটা করেছিল, যে লাঠিচার্জ করেছিল। তো সুতরাং বারবার বলা সত্ত্বেও সে পুণ্যার্থীরা ওঠেনি। যখন একটা গুজব রটে যায় যে কোনো জায়গাটা আগুন লেগে যায়, সেই জন্য একটা ব্যারিকেড ভেঙে যায় এবং সেই পুণ্যার্থীরা ঢুকে পড়ে এবং যারা শুয়েছিল তাদের উপর দিয়ে চলে যায়। এবং তুমি যে যার কথা, যে ভদ্রমহিলার কথা জানালে, তিনি গভর্নমেন্টের কেউ নয়, উনি কে আমরা জানি না। উনি, আমি শুধু এটুকু বলতে পারি, ওনার বিভিন্ন ছবি আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পেয়েছি। উনি একটা খুব ভিআইপি টেন্টে থাকেন। কয়েকদিন আগে নিজেই ভিআইপি ঘুরে বেড়াচ্ছিলেন। উনি কেন ঘুরে বেড়াচ্ছিলেন, কেন ছেড়ে দেননি, তার কারণ হচ্ছে দেখুন, উনি যদি কেউ না হন, ওর যদি কোনো ওয়্যারউইদাল না থাকে, উত্তরপ্রদেশ পুলিশ তাকে ঘাড় ধাক্কা দিয়ে এতক্ষণে বের করে দিত। তিনি ওখানে কি করে লয়টারিং করছেন, তাই না? সে তো তীর্থযাত্রী, তুমিও যেতে পারো, আমিও যেতে পারি, কেউ ঘাড় ধাক্কা দেবে কেন? কিন্তু এই জন্য উনি কথা বলার কি কোন অথরিটি নিয়ে কথা বলছেন, দ্যাট আই ডোন্ট নো। সেটা নিয়ে আমরা কোনো অ্যাকাউন্টেবিলিটি নেবো না। কিন্তু কথাটা হচ্ছে যে যেই কথাগুলো আমি তোমাকে বলতে চাই, তীর্থযাত্রা মানে যাত্রা অবনিয়মিত চলবে, আসবে, চান করবে, চলে যাবে। ওখানে তো বললাম 10 কোটি লোক ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের জনসংখ্যা, সেই 10 কোটি লোক ওখানে ছিল। অ্যাক্সিডেন্টটা নিয়ে তো এই মুহূর্তের বিতর্ক নয়, এই মুহূর্তের বিতর্ক অ্যাক্সিডেন্ট তো আর ফেরানো যাবে না। প্রশ্নটা হচ্ছে যে দেহগুলো আসছে, পোস্টমর্টেম না হলে পরবর্তী সৎকার সমস্যা, এখানকার প্রশাসনকে পোস্টমর্টেম করাতে হচ্ছে এবং ডেথ সার্টিফিকেট দিতে হচ্ছে, বীমা থেকে প্রথম কথা এটা নিয়ে বলি, এটা নিয়ে বলি। তুমি একটু আগে যে প্রতিবেদন দেখালে, পরিষ্কার বললো রিজেন্ট পার্ক থানার নাকি কেউ তাদের নাম্বার দিয়েছে। আমরা তোমাদের ক্যামেরার মাধ্যমে, ভালো হয়েছে তুমি প্রোগ্রামটা করছো, তোমার ক্যামেরার মাধ্যম দিয়ে বলতে চাই যে কার কে কোন থানা নাম্বার দিয়েছেন, আমরাও দায়িত্ব নিচ্ছি। যদি দরকার হয় সে পরিবার যেন আমাদের সাথে যোগাযোগ করে, আমরা ওখানে গভর্নমেন্টের সাথে যোগাযোগ করিয়ে দেবো। যার কারো কোনো অসুবিধা হচ্ছে না, সারা ভারতবর্ষে কোথাও হচ্ছে না, কিন্তু যারা এই লাশ খুঁজে বেরিয়ে রাজনীতি করে তাদের এখানে প্রবলেম হবে। তো সুতরাং এটা বলছি, আমি দায়িত্বহীন ভাষায় বলছি, আজকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার জন্য আমরা সবাই দুঃখ, মানে এটা ভাষায় বলে বোঝানো যাবে না। যদি না হতো খুব ভালো হতো, 10 কোটি লোকের বেশি। আবার আসবো আপনার কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের বড় নেতারা একের পর এক কি বলেছেন শুনুন, ব্যাক টু ব্যাক, তারপর ফিরবো বিতর্কে। এখানে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা কম, পরিকল্পনা কম, প্রচার ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি, খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই। এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো, বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে, এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা হতো। গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই। বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে, নেতা মন্ত্রীরা যাচ্ছে, তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা। দুঃখের তো অনেক বেশি ডেথ হয়েছে, অনেক বেশি, সেগুলো ওনারা স্বীকার করতে চাইছেন না। করোনাতেও এই জিনিস হয়েছিল, কিন্তু বলেননি। এখানেও সেম জিনিস হয়েছে, প্রচুর মৃত্যু ঘটছে। আর যারা মৃত্যু হয়েছে তাদের তারা কম্পেনসেশন পাবে, যারা তারা কম্পেনসেশনটা না পায় তার জন্য কোনো পোস্টমর্টম করছে না, রেজিস্ট্রেশনও করছে না। এরকম একটা ম্যাসাকার তৈরি করেছে। বিশ্ব জানুক যে নরেন্দ্র মোদী কতটা, তার সরকারের কতটা মানে অপদার্থতা ম্যানেজমেন্ট চলছে। বেশ, এটা নরেন্দ্র মোদীর সরকার প্রথমত নয়, এটা যোগীর সরকার। যাই হোক, কল্যাণবাবু বলতে গিয়ে বিজেপিকে বলতে চেয়েছেন। আমি তৃণমূলের পক্ষে যিনি বলবেন তার কাছে আমার যেটা প্রথম একই প্রশ্ন আপনার কাছেও করছি, আপনাদের পক্ষের যারা নেতা তারা অলরেডি বলতে শুরু করে দিয়েছেন, অখিলেশ যাদবও বলেছেন, আমরা দেখাবো দর্শককে সেই বাইট।
যে আসলে ক্ষতিপূরণের সংখ্যাটা যত কমানো যায় তত ভালো, অ্যামাউন্টটা যত কমানো যায় তত ভালো, এই চেষ্টা উত্তরপ্রদেশ সরকার করছে। দেখুন, প্রথমত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমি ব্যবসায় ইনভেস্ট করছি, আর সেই ইনভেস্টমেন্ট থেকে আমি প্রফিট কতটা পাবো। আমি 8,000 কোটি কি 10,000 কোটি আমি কুম্ভে ইনভেস্ট করেছি, আমার সেখান থেকে 50,000 কোটি তুলতে হবে, এবং তার জন্য যত রকমের বিজ্ঞাপন, তীর্থযাত্রীদের আহ্বান, সব রকম যোগী সরকার করেছে। এবং বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা দেখেছি ওই ত্রিবেণী সঙ্গমের বিভিন্ন স্টেজ করে সেখানে তিনি ইন্টারভিউ দিয়েছেন। এবং আমার কথা হচ্ছে বারবার করে ও বলছে যে এত লোক গেলে তো এত লোক গেলে এই অবস্থা হবে। 1 বছর ধরে তথ্য সংগ্রহ হয়েছে যে এত লোক হবে, তাহলে এই ক্রাউড ম্যানেজমেন্টের জন্য যদি আমরা দেখতে পারি যে এখানে যদি কোনো একটা আজকে একটা চিরেদই উৎসব হয়েছিল, শুভেন্দু অধিকারী বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। আজকে তো শুভেন্দু অধিকারী বলা উচিত যে ওখানে যোগী আদিত্যনাথের পদত্যাগ চাই। আমাদের কাছে বিজ্ঞাপনটা আগে, ইনভেস্টমেন্ট থেকে কতটা প্রফিট করলো সরকার ধর্মকে বিক্রি করে সেটা আগে, নাকি মানুষের জীবন আগে? মানুষের জীবনের নিরাপত্তা নেই। আর দ্বিতীয় কথা আমি আপনাকে বলি, সেখানে একজন ইউপির পুলিশও বারবার বলছে, এত বড় মিথ্যা কথা ক্যামেরার সামনে বলতে পারছে, সব জায়গায় দেখাচ্ছে, বলছে যে আপনারা তাড়াতাড়ি স্নান করুন। ওটা মানে যেহেতু ব্রহ্ম মুহূর্ত আছে, ওখানে আসলে একটা মুহূর্ত ছিল, কেউ শুয়ে আছে এমনি স্নান করতে বলছে না, ওখানে একটা পারফেক্ট সময় ছিল, যে সময়টাকে বলে হিন্দুদের মতে ব্রহ্ম মুহূর্ত না এরকম একটা বলে, সেই সময় স্নান করলে বেশি পুণ্য হবে। সেই পুলিশ বলছে আগে যিনি যাবেন তার আগে পুণ্য হবে, তাড়াতাড়ি যান। এই মাইকিং এর জন্য একটা অব্যবস্থা এবং হুড়োহুড়ি লাগানোর পরে চূড়ান্ত যোগী আদিত্যনাথের প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা। এবং আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে উনি 25 লক্ষ টাকা করে ঘোষণা করেছেন, তাই এইখানে যখন আরজিকর মামলায় এই টাকা নিয়ে এরা বলে টাকা দিয়ে কি জীবন ফেরাতে পারবেন নাকি, আমি বলি যে যোগী আদিত্যনাথ কি ওই 25 লক্ষ টাকা দিয়ে জীবন ফেরাতে পারবেন না। কিন্তু মূল কথা হচ্ছে এই টাকা যাতে সবাইকে সঠিকভাবে পৌঁছে দিতে না হয়, তাই সরকারিভাবে যে নথি একজন মৃতের পাওয়ার দরকার সেই নথিটা তারা ঠিকমতো দিচ্ছে না এবং মৃতের সংখ্যা লুকানোর চেষ্টা করছে। লাস্ট একটা কথা বলি, সাউথ অভিনেতা আল্লু অর্জুন, সবাই লিখছে ফেসবুকে, একটা স্ট্যাম্প্যাডের ঘটনা তার শো প্রিমিয়ারের জন্য তাকে যদি গ্রেপ্তার করা হয়, তাকে পদবিষ্ট হওয়ার ঘটনায় ফেসবুকে সবাই লিখছে, তাহলে যোগী আদিত্যনাথকে কেন গ্রেপ্তার করা হবে না? বেশ, আমি সিপিআইএম এর মুখপাত্রের কাছে আসবো। মানে এখানে ব্যবস্থা করতে হচ্ছে রাজ্য সরকারকে, ডেড বডি এখানে আসছে, দেখুন একটা বডি তো না সৎকার করে রেখে দেওয়া যায় না, ডিকম্পোজড হয়ে যাবে। আরো কিছুটা দেরিতে উত্তরপ্রদেশ প্রশাসন পাঠিয়ে যদি সুষ্ঠুভাবে পাঠাতো সেটা কি ভালো হতো না? আমি শুরুতে বলবো যে সব মৃত্যুই দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। এখানে তৃণমূল বিজেপির কাজিয়া চলতে থাকবে, সব ঘটনা এক না। আরজি করের মৃতার ডেড বডির সামনে ডিসি নর্থ 10 লাখ টাকা মা বাবাকে ঘুষ দিতে যাচ্ছে, আর মমতা ব্যানার্জি চোলাই মদ খেয়ে কেউ মারা যাওয়ার পর 2 লক্ষ টাকা ঘোষণা করছেন, বা এখানে কম্পেনসেশনে কেউ 25 লক্ষ টাকা ঘোষণা করছেন, সবটা এক না। কম্পেনসেশন ঘোষণা হয় আমরা জানি, ডিসির যখন ঘুষটা দিতে যাচ্ছে তখন তুমি সামনে ছিলে ঘুষ দেওয়ার সময়টা। আচ্ছা আপনি বলে নিন। না বলুন, আপনি বলে নিন প্লিজ। প্রমাণিত নয় এইসব কথা, প্লিজ আপনি বলে নিন প্লিজ, সময় নষ্ট হবে আমাদের। দেখুন খুব সংক্ষিপ্ত সময়, আসলে ইনস্টলমেন্টে বিরক্ত করে তো সন্দীপ ঘোষের বাহিনী। যাই হোক, আমি আবার বলবো যে সব ঘটনাটা এক না। 2, যে অপদার্থ প্রশাসন 1 বছর ধরে তার জানার দরকার ছিল যে 10 লাখ মানুষ সেখানে যেতে পারে, 10 কোটি মানুষ সেখানে যেতে পারে। প্রচারের ঢক্কানিনাদ হয়েছে, তৃণমূলের লাফালাফি করার লাভ নেই। অভিষেক এখানে ভাষণ দিচ্ছে, অভিষেকের ভাষণে কি অভিষেক তো 10 কোটি টাকার হোর্ডিং লাগিয়েছে, কি সেবাশ্রম কি সব করছে ওখানে। দুটো সরকার, চিৎকার প্রিয়দা একটু যদি থামো তুমি, আমি বলে নি, সময় নষ্ট হবে, বলে নি। একই রকম এখানে তৃণমূল কংগ্রেসকে দেয়া দেখছেন বিজেপির মিনিয়েচার মাত্র। এই তৃণমূল কংগ্রেস দেশের নেতা অমিত শাহ, তার নাম দিল্লির মিডিয়া দিয়েছে চাণক্য, সেই অমিত শাহ থেকে শিখে মুকুল রায় দলবদল শুরু করিয়েছিল। কুম্ভ মেলায় যা হয়েছে এর থেকেও খারাপ যেটা আমি বলছি সেটা হচ্ছে পোস্টমর্টেম না করা। আমি প্রথম দেখলাম যে পোস্টমর্টেম না করে ডেড বডি পাঠিয়ে দেওয়া হচ্ছে, ডেথ সার্টিফিকেট ছাড়া পাঠিয়ে দেওয়া হচ্ছে। আসলে বিজেপির বোধহয় ভালো লেগেছে, সিপিআইএমকে চিরকুটে চাকরি বলতো না, এখন তৃণমূলের কথায় বোধহয় চিরকুটে ডেড বডি দিচ্ছে বিজেপির সরকার। আমি আরেকটা কথা বলে নেবো, তৃণমূল বিজেপির কাজিয়া চলতে থাকবে, কিন্তু যে পরিবারগুলোর মৃত্যু হলো পুণ্য করতে গিয়ে, পুণ্যের আশায়, সেই মানুষকে আমরা ফিরিয়ে দিতে পারবো না, এটা আমরা জানি। কিন্তু তারপরও কিন্তু আগুন ধরেছে, গতকালও টেন্টে আগুন ধরেছে। ওই একজন মহিলা না, অনেক লোক তারা বলতে আরম্ভ করেছে, মুখ খুলতে আরম্ভ করেছে। প্রীতমবাবু ঠিকই বলেছেন, উনি বিজেপি না, বিজেপিকে যা চিনি, বিজেপির যা চেহারা, উনি যদি বিজেপি হতেন এতক্ষণ জ্যান্ত থাকতেন না। প্রীতমবাবু আরেকটা বিষয় দেখুন, এটা যেমন একটা ব্যর্থতা, ঠিক একই রকম ভাবে এই মহাকুম্ভে মানে রেকর্ড সংখ্যক মানুষ তো স্নান করেও ফেলেছেন। ফলে প্রশ্ন এই জায়গা থেকেই প্রত্যাশা জন্মায়, যারা এত বড় আয়োজন করতে পারলেন
তারা এই গুটি কয়েক মৃতদেহ, ওই সংখ্যার তুলনায় এই সংখ্যা অত্যন্ত নগণ্য, এখানে মিসম্যানেজমেন্ট কেন হচ্ছে? আমি তোমাকে কথা বলার আগে আমি জাস্ট একটা জিনিস শোনাতে চাই। ये झंडा लाल झंडा लेके आया था, ये झंडा लाल झंडा लेके आया था और जानबूझ के ढकला है सबको, जानबूझ के, और जानबूझ के ढकला है सबको, जानबूझ के। क्या दीदी क्या हुआ था आप लोगों को? कहा तुमने एक ढलान था वहाँ पर खड़े थे, कुछ आदमी आया झंडा लेके अचानक गिरा दिया, आदमी आया झंडा लेके अचानक गिरा दिया, अचानक से गिर गया, गिरा से गिरा तो पटक गए, मेरे लोग के सामने खराब हो गया। এটার মাধ্যমে আপনি কি প্রতিষ্ঠা করতে চাইছেন? আমি প্রতিষ্ঠা করতে চাইছি না, প্রত্যেক যেরকম সবাই বলছেন যে দুঃখজনক ঘটনা, বারবার আমরা সমবেদনা ব্যক্ত করি, সমবেদনা ভাষা প্রকাশ করা যায় না, কিন্তু কথাটা হচ্ছে যে কী হচ্ছে তার জন্য জুডিশিয়াল এনকোয়ারি অলরেডি ঘোষণা করা হয়ে গেছে এবং তার যে দুধ কা দুধ পানি কা পানি ইচ্ছাকৃত ঘটনা হয়েছে নাকি ওটা ঘটিয়েছে না কি হয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে। এবং আজকে যে আপনারা বলছেন সিপিএম এর দাদা কৌস্তবদা বলছিল তোমার মনে হচ্ছে কে ঘটিয়েছে, আপনার এটা কি মোদি ভার্সেস যোগীর একটা পাওয়ারের লড়াই? 99 ভাই আমি তোমার সাথে বলি, যোগী ভার্সেস নরেন্দ্র মোদির লড়াই একটা সৌরভের সিন্ডিকেট না বলতে দাও, সিন্ডিকেট খুব ইম্পর্টেন্ট বিষয়, মানুষের মৃত্যু হয়েছে নরেন্দ্র মোদি ভার্সেস যোগীর লড়াই বলতে দাও, কে ভারতের মস্তক দখল করবে, কে বড় হিন্দু, আজকে জানতে চাই এই কথা, এটা উত্তর আছে কি? সবল মিলা যে মন্দির তার আমরা জানি 1998-এ 105 জনের স্ট্যাম্পিড হয়েছিল, কিন্তু আমি তুহিন ভাষায় বলতে চাই এবং সবার জন্য বলতে চাই, কোনো সরকার সে যেই পার্টিরই সরকার হয় কেউ চায় না যে ইচ্ছাকৃত স্ট্যাম্পিড হোক, সবাই 100% ব্যবস্থা। কিন্তু আমি কয়েকটা জিনিস আপনাদের ক্যামেরার মাধ্যমে প্রত্যেক পুণ্যার্থীকে বলতে চাই, কোথাও কোনো জায়গায় কোনো আমাদের মহন্ত থেকে শুরু করে সাধু কেউ বলেনি যে ওই টাইমেই চান করতে হবে। ওখানে আমি নিজে ঘুরে এসেছি, মকর সংক্রান্তির দিন গেছি, আমার সাথে প্রায় 20 জন লোক গেছে, তারা সবাই মিলে একসাথে চান করেছে, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আমি দ্যার্থহীন ভাষায় বলছি, কারণ বিজেপি থেকে বলছি না, আমি অ্যাজ এ হিন্দু, অ্যাজ এ একটা ইন্ডিভিজুয়াল হিসেবে বলছি। ওখানে 15 থেকে 20 কিলোমিটার গঙ্গায় ঘাট করা হয়েছে, আপনারা ওখানে যান, ওই দিনে যে কোনো টাইমে স্নান করুন, আপনারা একই পুণ্য পাবেন। শুধু আমার কথা না, প্রত্যেক আখাড়াদের মহন্তদের কথা। এবং যখনই ঘটনা ঘটে আমাদের আখাড়া পরিষদ সাথে সাথে 1-2 ঘন্টার জন্য আপনাদের চান বন্ধ করে দেয়। তার কারণ হচ্ছে আগে ওনারা চাইছেন যে যে ব্যাপার প্রায় যে পশ্চিমবঙ্গে যে জনসংখ্যা সেরকম জনসংখ্যা ওখানে ওইটুকু সঙ্গম নদী তৈরি হয়ে গেছিল, তারা যেন স্নান করে বেরিয়ে যান, তারা সবাই ওই টাইমটা ছেড়ে দিয়েছিলেন। তার কারণে মানুষকে বুঝতে হবে ওখানে যান, পুণ্য স্নান করুন, বেরিয়ে যান, ওখানে ঘুমানোর জায়গা নয়। এবং সরকার সমস্তভাবে আপনাদের সাথে আছে। উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা অখিলেশ যাদব এই বিতর্কে যার কথা, যার প্রসঙ্গ অত্যন্ত প্রণিধানযোগ্য, তিনি কি বলছেন এবং একই সঙ্গে আমাদের রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন একবার শুনুন ব্যাক টু ব্যাক। जिन लोगों की जान गई है भगदड़ में, सरकार संख्या छिपा रही है, और सरकार इसलिए संख्या छिपा रही है क्योंकि उन्हें मुआवजा न देना पड़े। पहले हमारा ध्यान इसी पर है, जो खोए हुए लोग हैं उनकी सही जानकारी दे, सरकार सूची दे, शव का पूरा इंतज़ाम करे, उन्हें पहुंचाने से लेकर के उनके घर परिवार को जल्दी से जल्दी जानकारी और सूचना देनी चाहिए। আমাদের বিরোধীরা চাইছে যে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুটাকে দিয়ে হিন্দুদের পবিত্র উৎসবকে যেন একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা যায়, তাতে যাতে লোক যেন কম যায়। কারণ মক্কার থেকে বেশি লোক যাচ্ছে হিন্দুদের পুজো পার্বণে, আমাদের বিরোধীদের তো জ্বলবেই, সেটা জ্বলছে। পৃথিবীর সব থেকে বেশি লোক ওখানে জমা হচ্ছে, এই রেকর্ডটা কেন হিন্দুদের নামে থাকবে? এই জন্যই অখিলেশ প্রসাদ যাদবের বুকে ব্যথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে ব্যথা, তৃণমূলের বুকে ব্যথা, কিচ্ছু লুকোনোর বিষয় নেই। এরপর আর প্রশ্ন করার কোনো দরকার নেই যারা বিতর্কে আছেন। মজুমদার তো একজন দেশের এমপি, ওনার মনে হয় মানুষ চক্রান্ত করে নিজেদেরকে মেনে দিয়েছে, এটা লজ্জাজনক। আমি বলছি বিজেপির অন্যান্য রাজ্যের বক্তারা যা বলছেন বা ও যা বললো তার সাথে মিলল না, মানে ওখানে চক্রান্ত হয়েছে। একদম মমতার মতো কথা, একদম তৃণমূল নেতাদের মতো কথা। তৃণমূল নেতারা যে ভাষায় কথা বলেন, সুকান্ত মজুমদারও সে কথায় কথা বলছেন। কে তৃণমূল কে বিজেপি আপনি বুঝতে পারবেন না তলায় নাম না দিয়ে দিলে। যেমন শুভেন্দু অধিকারী ভালো করে খিটটির খেয়ে এখন বিজেপিতে চলে এসেছে। কাজেই এসব আনফর্চুনেট, ক্ষমা চাওয়া উচিত, লজ্জাজনক ঘটনা। এর থেকে আরেকটা গুরুত্বপূর্ণ, অ্যাক্সিডেন্টটা গুরুত্বপূর্ণ নয়, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ডেথ সার্টিফিকেট ছাড়া, পোস্টমর্টেম ছাড়া চিরকুট দিয়ে ডেড বডি পাঠানো যায়? পরিবারগুলোর অবস্থা ভাবুন তো, কি ওটাকে পঞ্চনামা বলে, পোস্টমর্টেম রিপোর্ট, সেটা নাকি 10 দিন 12 দিন বাদে পাওয়া যাবে। তাহলে এখানে তো তার অন্য ব্যবস্থা করতেই হবে। এর মানে কি? হাস্যকর, এটা হতে পারে না। সৌরপ্রিয় দত্ত,
আমি একটা কথা পরিষ্কার বলবো, প্রীতমের কথা বা বিজেপির কথা ঠিক নেই। একবার বলছে পুণ্যার্থীদের দোষ, তারা ওখানে কেন ওখানে গিয়ে ঘুমাবে, ওদের ঘুমানোর কোনো দরকার নেই। আবার বলছে ষড়যন্ত্র হয়েছে। আমি বারবার করে বলছি কি ষড়যন্ত্র হয়েছে, কি ঘটনা ঘটেছে, এবং সঠিকভাবে সরকারিভাবে এই যে মৃতদেহগুলো ফিরছে শুধু বাংলা বলে নয় সব জায়গাতে তাদের সঠিকভাবে ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হোক। এবং এই ষড়যন্ত্রটা আমরা বারবার বলছি পরবর্তীকালে বেরোবে, যোগী যাতে মানে যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রিত্ব হবার দৌড়ে যাতে নরেন্দ্র মোদী তাকে আটকে দিতে পারে, এই একটা বড় ষড়যন্ত্রের জন্য এই দুর্ঘটনা ঘটতে পারে। প্রীতমের উত্তর নেব, একসঙ্গে একটা প্রশ্ন দেব। অনেকেই কিন্তু এটা মনে করছেন যে সাধারণ বাজেট পেশের আগের দিন আজকে এটা নিয়ে যত আলোচনা, কালকে বাজেটেও কিন্তু বিরোধীরা এটা নিয়ে হাঙ্গামা করতে পারে। সে করতেই পারে, এবং মানুষের মৃত্যু, ভারতবাসীর মৃত্যু আফটার অল, এবং আমাদের এত পুণ্যস্থানে কি মৃত্যু হয়েছে আলোচনা হতেই পারে। কিন্তু যে কথাটা বলা হচ্ছে আমাদের কি লোকানোর নেই, যদি লোকানো থাকতো তাহলে আমরা জুডিশিয়াল এনকোয়ারি ঘোষণা করতাম না। চিফ জাস্টিস কারো কোনো পার্টির নয়, তিনি এনকোয়ারি করতে চলে গেছেন, অলরেডি অফিস নিয়ে নিচ্ছেন। এখানের মতো যে জুডিশিয়াল এনকোয়ারি করে তাদের অফিস পর্যন্ত পায় না, অলরেডি ওখানে অফিস নিয়ে নিয়েছেন, অলরেডি আজকে চলে গেছেন, ওখানে এনকোয়ারি শুরু হয়ে গেছে এবং 1 মাসের মধ্যে, এবং উনি বলেছেন জাস্টিস যিনি গেছেন যে 1 মাসের আমাদের টাইম দেওয়া হয়েছে, তার আগেই আমরা রিপোর্ট পেশ করবো এবং দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এই আমি তোমাকে দেখালাম, এরকম অনেক অনেক ভিডিও আছে যেখানে কি হয়েছে না হয়েছে যতক্ষণ না এনকোয়ারি কমপ্লিট হবে তা হবে না। কিন্তু বারবার বলছি যে প্রত্যেকটা মৃত্যু আজকে দুঃখজনক ঘটনা, ওখানে আমরা আমাদেরও আরেকটা ব্যাপার, দলীয় তরফে আপনারা কি এই মানুষগুলো যাতে 25 লাখ টাকা করে ক্ষতিপূরণ পান তার জন্য রাজ্য বিজেপি কি তদবির করবে? একই সঙ্গে আপনাদের কথা 100% অলরেডি এর আগেও একটা ভিডিও আছে যেদিনকে সুকান্ত মজুমদার ওভার বাড়ির লোকেদের সাথে দেখা করতে গেছিলেন, উনি বাইরে বেরিয়ে বলেছিলেন যখন আমাদের লোকজন আছে যদি কারো কোনো অসুবিধা হয়, তোমাদের ক্যামেরার মাধ্যমে বলেছি আমার নাম্বার তুমি সবাইকে দিয়ে দাও, তোমার দর্শক দিয়ে দাও, সবাই আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা তার ফেসিলিটেট করার চেষ্টা করব। ওকে, ফাস্ট ওয়ান লাইনার ক্লোজ করতে হবে এক্ষুনি। আবারও বলছি যে কোনো দুর্ঘটনায় কোনো রাজ্যের সরকার কম্পেনসেশন দিতে পারে, কিন্তু সৌরভপ্রিয় দত্ত যেভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, নির্ভয়ার মা বাবাকে কম্পেনসেশনের নামে ডেড বডির সামনে কিনে নেওয়ার চেষ্টা হয়েছিল, সেটা যেমন দুর্ভাগ্যজনক। আর এখানে প্রচারের ঢক্কানি না, প্রচারের মোদি যোগী প্রচারের ঢক্কানি না। মেলা করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে নেওয়া দরকার। গঙ্গাসাগর মেলা করে আজকের এই বিতর্ক ঠিক যে সময়ে শেষ হচ্ছে তার থেকে কয়েক ঘন্টা পর, রাত পোহালেই কালকে কেন্দ্রীয় বাজেট, যে বাজেট আপনার আমার হাঁড়ির ওপর প্রভাব ফেলে, সেই বাজেটের আগের প্রাক মুহূর্ত পর্যন্ত কিন্তু কুম্ভ বিতর্কই ছেয়ে রইল গোটা দেশে। আমরা যেটা চাইছি, TV9 বাংলার তরফ থেকে যে দাবি করা হচ্ছে এবং যে আবেদন করা হচ্ছে, যাদের মৃতদেহ এখানে ফিরছে তাদের পরিবারগুলো কোনোভাবেই ক্ষতিপূরণ বা বীমায় যাতে বঞ্চিত না হয়, সমস্ত প্রশাসন এটা অন্তত দেখুক। এরপর আপনারা দেখুন বিগ ব্রেকিং অ্যাট 6, দেখতে থাকুন TV9 বাংলা।